সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। দ্রুত গণতন্ত্রে উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন মালয়েশিয়া ফেরত 3 জন জঙ্গি নয়। নির্বাচনের আগেই সংস্কার ও জুলাই হত্যার বিচারের দাবি এনসিপির। জামাতের নেতৃত্বে জোটগত নির্বাচনের চিন্তাভাবনা ইসলামী দলগুলো। দেশে ফিরছে এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দল। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা রাতেই। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি গেল 16 বছর রাজপথে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছে। তাই বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে চলমান আলোচনার বিষয়ে তুলে ধরতে রবিবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশন সহ 6টি কমিশনের বিভিন্ন প্রস্তাবে বিএনপির মত ও দ্বিমত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করে ও দুর্বল করে এমন কোনো সিদ্ধান্তে বিএনপি একমত হয়নি। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জানান, বাস্তবায়ন দুরূহ এমন অনেক নিত্য নতুন প্রস্তাব ঐকমত্য কমিশনে এলেও পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি এখনও আলোচনায় আসেনি। নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে একটি মহল। 31 দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। এ সময় এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এত সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বিএনপি সমর্থন করে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে দ্রুত গণতন্ত্রে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বললেন বক্তারা। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষায় 15 থেকে 18 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় নিরাপত্তার স্বার্থে ঐক্য অপরিহার্য শিরোনামে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত দিনে গণতন্ত্রের চর্চা হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও তর্ক বিতর্কের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে সবাই ঐক্যবদ্ধ হবে আশা প্রকাশ করেন তিনি। আসুন আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। সেমিনারে জেনতেন নয়, সত্যিকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন রাজনৈতিক নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে।
ঐক্যমত্যে আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি অ্যামং দি পলিটিক্যাল পার্টি। প্রথমে একটি গণতান্ত্রিক দেশ গড়তে হবে, জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্রের দেশ হলে জনগণ যখন তার ম্যান্ডেট দেবে সেইটাকে নিয়ে আপনি দেশের নিরাপত্তার বিষয়টা সংসদে আলোচনা করতে পারবেন। সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয় তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না, অতএব সে কার সাথে জবাব দেবেন। নিরপেক্ষ নির্বাচন করতে হলে কতগুলো পরিবর্তন দরকার, আমাদের যে কতগুলো আইনে পরিবর্তন দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনী শক্তিশালী করার পাশাপাশি গণপ্রতিরক্ষা বাহিনী গঠনের উপর জোর দেন বিশ্লেষকরা। 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত তারা স্ক্রিপ্টে থাকে এবং তারা দেশের সেনাবাহিনীর আন্ডারে ট্রেনিং করে দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের ত্যাগ স্বীকার করেন। ওই একটা ন্যাশনাল আর্মি করতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে। সামরিক বাহিনীকে কিভাবে বৈজ্ঞানিকভাবে শক্তিশালী করে তুলতে হবে, তারা শুধু দেশের ভিতরে নিরাপত্তা নয়, যদি প্রয়োজন হয় অন্য কোনো দেশ, এবং খুব আমরা ভালোভাবেই বুঝতে পারছি এরা কারা হতে পারে, তারা বুঝবেন যে আমাদের আক্রমণ করার মতো সুযোগ আছে। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে বিরাজনীতিকরণেরও পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন সব প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারবেন। রবিবার সকালে বিমানবন্দর শিল্প পুলিশ হেডকোয়ার্টার ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে একথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের দেশে পাঠানো হয়েছে। দেশে কোনো জঙ্গি নেই বলে আবারও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান, মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর বিষয়ে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই জঙ্গি সম্পৃক্ততা আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদেশ কোনো সম্পৃক্ততা নাই। দাবি করেন এদেশে জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? তবে আন্তর্জাতিকভাবে জঙ্গি তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। বিভিন্ন দেশে থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে। জামাত ও এনসিপির দাবি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নেই, এমন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিতে অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও জুলাই হত্যার বিচারে সুরাহা হতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এক সমাবেশে নাহিদ ইসলাম এই দাবি জানান। তিনি বলেন, 5 আগস্টের পর ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কারের পথ রুদ্ধ করা হয়েছে। যারা এই গণ অভ্যুত্থানকে সংস্কারের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, জনগণ কোনোদিন তাদের ক্ষমা করবে না। নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য জাতীয় সংসদ ভবন। জানান, এনসিপি গণহত্যাকারী হাসিনার বিচার ও নতুন সংবিধান দেখতে চায়। এর আগে বিকেলে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভা করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর মেনে নেওয়া হবে না। সীমান্ত হত্যা বন্ধ না হলে লং মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। বুত্থানকে যারা এই সংস্কারের যাত্রাকে
ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট 2024-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। আওয়ামী লীগের সময় আমরা একটা বিষয় দেখেছি, আপনি সবাইকে নিয়ে কথা বলেন, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। শেখ হাসিনা ছিল ফেরেশতাদের উপরে আরো বড় ফেরেশতা। ঠিক এই কারণে এই শেখ হাসিনা ফেরেশতা থেকে ফেরাউন, ফেরাউন থেকে স্বৈরাচার হয়ে উঠেছে। আগামীর বাংলাদেশে যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, কাউকে এই প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না। আগামী জাতীয় নির্বাচনে জামাতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকলেও ভোটের মাঠে এক প্ল্যাটফর্মে থাকতে চায় তারা। তবে তফসিল ঘোষণার পরই জোটের বিষয়ে সিদ্ধান্ত বলছে জামাত। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছে ইসলামপন্থী দলগুলো। বিভিন্ন সভা সমাবেশে জানান দিচ্ছেন ভোটের প্রস্তুতি। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাতের উপস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসার বার্তাও দিচ্ছে তীব্রভাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলো জোটগতভাবে নির্বাচন করার কথাও জোরে সোরে শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও এক কাতারে থেকে নির্বাচন করার কথা ভাবছে তারা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলছে, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে জামাত একটা শক্তিশালী অবস্থান তাদের আছে, তো জামাতকে বাদ দিয়ে সব ইসলামী সংগঠনগুলি এক হলেও ফলপ্রসূ নির্বাচনে রেজাল্ট আসবে এটা হয়তো হবে না। বাস্তবতা হলো এটা। তো এই বাস্তবতা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। তবে ইসলামী দলগুলোর সবচেয়ে বড় প্রভাবক জামায়াত বলছে, জোট গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নির্ধারণ করেনি দল। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নেতারা। ইলেকশনের টাইম ফ্রেম যখন ঘনিয়ে আসবে তখন এটা দৃশ্যমান হতে পারে। নীতিগতভাবে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট বা অর্জন ইসলামী দলগুলোর। এক টেবিলে বসা, একসাথে আলোচনা করা, আগামী নির্বাচনে একই ওনারা যেটা বা আমরাও বলছি, একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া। আর কওমি মাদ্রাসা ভিত্তিক 5 থেকে 7টি সংগঠন এরই মধ্যে জোটের বিষয়ে বৈঠক করেছে খেলাফত মজলিস। তবে জামায়াতের সাথে এখনও জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিকতা না হলেও ভোটের মাঠে ঐক্য করতে চায় তারা। আমাদের কওমি মাদ্রাসা ঘরানা যে ইসলামী দলগুলো আছে, এই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করব। ইতিমধ্যে আমরা 5টি দল একসাথে আছি, বিভিন্ন মিটিং করে যাচ্ছি। আরও 2টি দল ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদের সাথেও আমরা কথা বলতেছি। আমরা যেহেতু একটা বৃহত্তর ঐক্য চাই, জামাত ইসলামকে বাদ দিয়ে তো বৃহত্তর ঐক্য হবে না। জোট গঠনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন ইসলামপন্থী দলগুলো। ইসলামী দলের ঐক্যটা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল। মিয়ানমারে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফিরছে আজ। হাতিরঝিলে রাত 2:30টায় ঋতুপর্ণা আফিফাদের সংবর্ধনা দেবে বাফুফে। খেলা শেষ হওয়ার পর একটা দিন সময় পেয়েছে নারী ফুটবল দল। ইয়াঙ্গুনের প্যাগোডা পরিদর্শন করে দিনটা কাটিয়েছে মেয়েরা। চ্যাম্পিয়ন নারীরা ইয়াঙ্গুন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। সেখান থেকে থাইল্যান্ড স্বল্প সময়ে
যাত্রা বিরতি দিয়ে রাত 1:30টায় বাংলাদেশ নারী ফুটবল দলের ঢাকায় পৌঁছানোর কথা। তবে দেশে ফিরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না নারী ফুটবলাররা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করেই লাল সবুজ মেয়েরা ছুটবেন হাতিরঝিলে। রাত 2:30টায় হাতিরঝিল এমপি থিয়েটারে নারী দলের সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা তারা ভুটান লিগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর 2 দিন পর আরও 3 নারী ফুটবলার ভুটানের উদ্দেশ্যে রওনা দেবেন। তাই পুরো দলকে একসাথে সংবর্ধনা দিতে মধ্যরাতেই বাফুফের এই আয়োজন। এদিকে সাফ চ্যাম্পিয়ন দলকে প্রতিশ্রুতির 1.5 কোটি টাকা এখনও দেয়নি ফেডারেশন। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি বাফুফে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানিক, নারী ফুটবল দলকে বরণ করতে বিমানবন্দরে কোনো আয়োজন আছে কি? তাদের সংবর্ধনা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আজকে একটা ঐতিহাসিক দিন। বাংলাদেশের নারী ফুটবল দল তারা মিয়ানমার থেকে ফিরছে একটা বিজয়ের বেশ, আসলে বিজয়ী কন্যা তারা। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে 3টি ম্যাচে তারা জয় পেয়েছে। প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোল হারিয়েছে, এরপরে স্বাগতিক মিয়ানমারকে 2-1 হারিয়েছে এবং পরবর্তীতে তুর্কমেনিস্তানকেও 7-0 গোল হারিয়েছে। 3টি জয় তো মেয়েরা পেয়েছে এবং এই 3টি জয়ের থেকে বড় বিষয় যে এই বাছাই পর্বের গ্রুপ সি শীর্ষে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ 2026 অস্ট্রেলিয়া যে এশিয়ান কাপ ফুটবল হবে, নারী এশিয়ান কাপ ফুটবল, সেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে, অর্থাৎ নারী ফুটবল ইতিহাসে প্রথমবার নারীরা এশিয়ান কাপে খেলবে। অর্থাৎ এতদিন যাদের গণ্ডি ছিল, দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল, তারা এবার এশিয়ার যে সর্বোচ্চ পর্যায়ে নারী এশিয়ান কাপ সেখানে তারা খেলবে এবং সেখানে 12টি দল খেলবে সেই টুর্নামেন্টে। এবং এরই মধ্যে আমরা যেহেতু বাংলাদেশ এখন এশিয়ান কাপের দল হয়ে গিয়েছে, সেই দলটিকে আজকে তারা মধ্যরাতে ফিরছে মিয়ানমার থেকে ব্যাংকক হয়ে, অর্থাৎ ইয়াঙ্গন থেকে ব্যাংকক হয়ে এরপর ঢাকা ফিরবে থাই এয়ারওয়েজের একটি বিমানে। এরই মধ্যে মেয়েদেরকে নেয়ার জন্য, অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বড় বাস মেয়েদেরকে নেওয়ার জন্য সেই বাস বিমানবন্দরে চলে এসছে এবং সেই বাসের গায়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাসের গায়ে লেখা আছে, অর্থাৎ দে রোজ উই সোড, মানে এই যে মেয়েদেরকে, আমাদের যে মেয়েরা তারা যে বাংলাদেশের ফুটবলের যে গৌরব, এই গৌরবের একটা যে প্রকাশ, সেই প্রকাশের এই মেয়েদেরকে বলা হচ্ছে তো দে রোজ উই সোড। তো যাই হোক, আসলে এখন এই মেয়েদেরকে এখানে এয়ারপোর্টে বরণ করে নেওয়ার জন্য খুব বেশি আনুষ্ঠানিকতা তেমন কিছু নেই। আমরা দেখেছি যে বাফুফের কয়েকজন কর্মকর্তা এসেছেন মেয়েদেরকে বরণ করে নেওয়ার জন্য। তাদের মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ তাদেরকে বরণ করে নেওয়া হবে হাতিরঝিলের মুক্ত মঞ্চে এমপি থিয়েটারে। সেখানে আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য কিছু ছোট একটা প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক আয়োজন আছে, মেয়েদের কথায় সেখানে মেয়েরা তাদের অনুভূতি প্রকাশ করবে, তাদেরকে বরণ সম্মাননা দেওয়া হবে। এবং যেই বিষয়টা আমরা জানতে পেরেছি, অর্থাৎ হাতিরঝিলে মেয়েদেরকে সাফে দুবারের সাফ চ্যাম্পিয়ন যে মেয়েরা, তাদেরকে এবার সাফ জিতে আসার পরে 2024 সালে সাফ জিতে আসার পরে তাদেরকে 1.5 কোটি টাকা বোনাস দেওয়ার একটা কথা বলা হয়েছিল এবং যতদূর জানতে পেরেছি আজকে সেই বোনাসটা হয়তো মেয়েদের হাতে তুলে দেওয়া হবে। তবে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার জন্য মেয়েদেরকে পুরস্কারের বিষয়ে এখনও কোনো কিছু আমরা জানতে পারিনি। যদি সেরকম কোনো চমক বাফুফে রেখে থাকে হয়তো সেটা এমপি থিয়েটারে সেটা আমাদের জানানো হতে পারে। তবে এই মুহূর্তে যেটা হচ্ছে যে এয়ারপোর্টে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, জাস্ট তারা আসবে, তাদেরকে স্বাগত জানানো হবে এবং পরবর্তী এখান থেকে রাত আড়াইটায় হাতিরঝিলের মুক্ত মঞ্চ এমপি থিয়েটারে সেখানে মেয়েদের সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার সবচেয়ে বড় কারণ আসলে পুরো দলটাকে পাওয়ার জন্যই এই আয়োজনটা করা হয়েছে, কেননা আগামীকাল সকালে, অর্থাৎ সোমবার সকালে ঋতুপর্ণা এবং মনিকা তারা চলে যাবেন। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুসলিম বিশ্বকে সহায়তায় সামাজিক ব্যবসা গ্রহণে ইসলামী এনজিওদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নারী স্বাস্থ্যসেবার উপর জোর দিতে হবে। দরিদ্রদের সহায়তার উপায় হিসেবে স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়ার কথা উল্লেখ করেন তিনি। বলেন, সামাজিক ব্যবসা এই সহায়তা বাস্তবায়নের একটি ভালো উপায়। এজন্য তিনি বিশ্বজুড়ে তরুণদের সামাজিক ব্যবসা গ্রহণ এবং উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। এজন্য সাক্ষাতে এনজিও নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা প্রচারণা তাদেরকে নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন পবিত্র আশুরা নানা অনুষ্ঠানের
মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে নানা প্রতীক নিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। এবছর তাজিয়ায় আগের মতো দা, ছুরি, কাস্তে বল্লম, তরবারি, আতশবাজি ও পটকা ব্যবহার করতে পারেননি তারা। মিছিলের নিরাপত্তা মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়াসহ আশুরার সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। কালো পোশাক পরে হাই হুসাইন মাতমে এগিয়ে চলে মিছিলটি। ৬১ হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটানো হৃদয় বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিলের নানা প্রতীক ও আয়োজন। ন্যায় আর অন্যায়ের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ অন্যায় ছিল, ইমাম হোসেন ন্যায় ছিলেন। এর জন্য ইয়াজিদের আজকে কেউ নামও নেয় না। হোসেন ন্যায় ছিলেন বলে হোসেনের প্রেমী সবাই আজকে প্রতিবাদ করার জন্য এই মিছিলে আসছে। আমরা তাজিয়া ইমাম হোসেনের শোকের জন্য পালন করি। আহলে বায়াতের উপর একটা নৃশংসতার দিন গেছিল, শোক মিছিল আমরা পালন করতেছি আর কি, শোক কামনা করতেছি। সে তার উদ্দেশ্যে আজকে মহরম আমরা পালন করতেছি। শিয়া সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের অনেকেই এতে অংশ নেন। আমাদের শিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা সুন্নি। কথাটা বলছেন এখানে যতটি মানুষ, সব মানুষ মানে মানছে মাইনা, তারা ওরা বছর বছর আয়সা শরীক হয়। বিবিকা ডলিজ বহনের সাথে ভেস্তার মিছিল যেটা আছে এটা আমাদের সুন্নি মাযহাবের। আমরা এখানে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাংলাদেশে অবস্থানরত বিদেশিদেরও তাজিয়ায় অংশ নিতে দেখা যায়। In the life of everyone, not only the Shia Muslim but everyone in the world, because Muhammad Hussein died for everyone and showed love for everyone, so that's why we come here today. Hussein or Ashura is not only the school for Muslims nor Shia, neither Sunni. This is the school for humanity. This is a school for justice, that everyone pray for that. এই তাজিয়া মিছিল শুধুমাত্র শোকের মাতম নয়, সত্য ও ন্যায়ের পক্ষে ইমাম হোসেন যে লড়াই শুরু করেছিলেন সে পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। রবিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দু মিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না আক্তার। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ত। পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে গ্রামবাসী মসজিদে গিয়ে গলায় কাপড় পেঁচানো ময়নার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। গ্রামবাসী এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মত বিনিময় সভা হয়েছে পান্থপথ সেল সেন্টার অডিটোরিয়ামে রবিবার বিকেলে ৬৯-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাক্তার নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক, সাবেক সচিব কাশেম মাসুদ, অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জোবাইরুল্লাহ ও অন্যান্যরা। পবিত্র আশুরা উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দামলা গ্রামে শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বক্তারা বলেন, কারবালার এই শোকাবহ দিন মুসলিম উম্মার আত্মত্যাগ, ন্যায়ের পথে অবিচল থাকার অমর শিক্ষা বহন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের, দ্রুত গণতন্ত্রে উত্তরণ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন মালয়েশিয়া ফেরত 3 জন জঙ্গি নয়। নির্বাচনের আগেই সংস্কার ও জুলাই হত্যার বিচারের দাবি এনসিপির। জামাতের নেতৃত্বে জোটগত নির্বাচনের চিন্তা ভাবনা ইসলামী দলগুলো। দেশে ফিরছে এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দল। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা রাতেই। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।